আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে বিশেষ করে রাজশাহী বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটি উপস্থাপন করলাম, এই যে রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন, ছোট্ট একটি উদ্দীপক। এখানে যে পি সমান 36 অক্টাল সংখ্যা, কিউ সমান 2f যেটি হেক্সাডেসিমেল সংখ্যা, দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা অক্টাল আর একটা হেক্সাডেসিমেল। তো উদ্দীপকের আলোক গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হয়। ক এবং খ আমরা তো উদ্দীপক ছাড়াই দিতে পারি, তাই না? তো ক নংয়ে বলেছে কোড কি। তো কোড হচ্ছে বাইনারি সংখ্যা দ্বারা গঠিত একটি সংকেত যা কম্পিউটার বুঝতে পারে। তো এইভাবে আমরা কোড কি লিখতে পারি। লক্ষ্য করি উত্তর ক। কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে। কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কিছু বুঝে না, সেজন্য কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা 0 এবং 1 ব্যবহার করে একটা সংকেত তৈরি করা হয় বিভিন্ন প্রতীকের জন্য, যেগুলিকে কোড বলে। যেমন আমি এখানে উদাহরণ দিলাম, এর জন্য নির্ধারিত অ্যাসকি কোড হচ্ছে এই যে 1 5টা 0 1, তাই না? আর বামে একটা 0 দিলে এটা 8 বিটের অ্যাসকি কোড। অ্যাসকি কোড তো আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, 65 বাইনারি মানে এটি, যেটি এর সমতুল্য অ্যাসকি কোড। তাহলে এই যে এ অক্ষরের জন্য নির্ধারিত সংকেত কম্পিউটারে সংরক্ষণের জন্য এই যে এই 0 আর 1 দ্বারা তৈরি হয়েছে 8 বিটের, এটি হচ্ছে কোড। কোড সবসময় 0 এবং 1-এর মাধ্যমে কম্পিউটারে সংরক্ষিত থাকে। এবার আসি খ। খ নম্বরে বলেছে 11 যোগ 1 সমান 1, 1 যোগ 1 সমান 100 হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, হতে পারে। যোগফল যদি বাইনারি হয় তা আমরা বাইনারি পদ্ধতিতে যোগ করে দেখাচ্ছি। এই যে উত্তর খ। বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 11-র সাথে 1 যোগ করে যোগফল 100 হবে। কিভাবে হবে আমি নিচে দেখাচ্ছি। এই যে 11-র সাথে 1 যোগ করব। এখন 1 আর 1 যোগ করে বাইনারিতে কত হয়? 10 হয়। কেন 10 হয়? 1 আর 1 যোগ করে 2, 2-এর বাইনারি আমরা 10 বলে থাকি, 10 বলে থাকি। অথবা আমরা অন্যভাবে বুঝতে পারি, 1 আর 1 যোগ করে 2, 2 থেকে বিয়োগ করলে 2 থেকে 2 বিয়োগ করে 0 থাকে, 0 নিচে লিখলাম। ওই যে 2 থেকে 2 একবার বিয়োগ করেছি, হাতে 1 থাকে, সে হাতে 1 এই 1-এর সাথে যোগ হবে, যোগ হয়ে আবার 2 হবে, 2-এর বাইনারি 10 লিখবো এখানে। আমি আবার বলছি, লক্ষ্য করি। অন্যভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে এই যে 1 আর 1 10, 1 আর 1 2 এইভাবেও বুঝতে পারি, আবার 1 আর 1 10 এভাবেও বুঝতে পারি। তো 1 আর 1 10 এটা বলা সহজ, আবার বোঝা সহজ, সেজন্য আমরা বলি 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, সেই 10 এখানে লিখে দিব। তো আমরা এই 11-এর সাথে 1 যোগ করে কিন্তু 100 পেলাম বাইনারি পদ্ধতিতে। এখন ওই কথাটা আবার নিচে লিখে দিব একটু ব্যাখ্যা করে, যেহেতু 2 মার্কসের প্রশ্ন। অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 10 হলে 0 লিখতে হবে, হাতে থাকবে 1, যা পরের সংখ্যার সাথে যোগ হবে। অর্থাৎ কীভাবে যোগ করলাম এটা নিচে আবার একটু ব্যাখ্যা দিলাম। তো এই হচ্ছে খ নম্বরের উত্তর। এবার গ নম্বরে কী বলেছে লক্ষ্য করি। গ নম্বরে বলেছে এই যে পি এবং কিউ এর মানকে দশমিকে প্রকাশ করা। অনেক সহজ। অর্থাৎ এই 36 অক্টাল সংখ্যা, এটাকে দশমিকে রূপান্তর করব। 2f হেক্সাডেসিমেল সংখ্যা, এটিকেও দশমিকে রূপান্তর করব। তো যাই সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে পি এর মানকে, এই 36কে যদি দশমিকে রূপান্তর করতে চাই, এটা অক্টাল সংখ্যা, অক্টাল হতে দশমিকে রূপান্তর করার জন্য এই প্রত্যেকটা প্রতীককে এই ভিত্তি 8 দ্বারা গুণ হবে। যেমন 3 লিখব, 3কে এই 8 দ্বারা গুণ করব, এরপর প্লাস দিব। 6 লিখব, 6কেও এই 8 দ্বারা গুণ করব, এবার পাওয়ার লিখব প্রত্যেকটা 8-এর উপরে, এই 8-এর উপরে পাওয়ারের 0, এখানে 1, এবার সরল করব। এটাকে পাওয়ার করে 8, তাকে 3 দিয়ে গুণ করলে 3 8 24, এটাকে পাওয়ার করে 1, তাকে 6 দিয়ে গুণ করলে 6 6, 24 আর 6 যোগ করে 30 হচ্ছে। 30 সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা, তাই আমরা ভিত্তি হিসেবে 10 লিখলাম। তাহলে পি এর যে মান ছিল 36, তার সমতুল্য দশমিক মান পেলাম 30। এবার আবার আমরা এই 2f, কিউ এর মান 2f, এটাকে আবার এই দশমিকে প্রকাশ করব। এফ এর দশমিক মান হচ্ছে 15, ডান দিকে লিখে রাখলাম। এফ এর দশমিক সমতুল্য মান হচ্ছে 15। এবার অনুরূপভাবে এই 2কে এবং এফকে এই ভিত্তি 16 দ্বারা গুণ করব। আগে যেমন 8 দ্বারা গুণ করলাম অক্টাল, সেজন্য এখন যেহেতু হেক্সাডেসিমেল তাই 16 দ্বারা গুণ করব। যেমন 2 লিখব, 2কে এই ভিত্তি 16 দ্বারা গুণ করব, আবার প্লাস দিব। এফ লিখব, এফকেও ভিত্তি 16 দ্বারা গুণ করব। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, এফ এর মান একবারে 15 লিখতে পারি। 15, এফ এর মান 15 লিখলাম, এটাকে আবার 16 দ্বারা গুণ করব।
এরপরে পাওয়ার লিখব 16-র উপরে, এই 16-র উপরে পাওয়ার হিসেবে 0, এখানে 1। এবার সমাধান করব, 16কে পাওয়ার 1 করে 16, তাকে 2 দিয়ে গুণ করলে 16 2 32 যোগ 16কে পাওয়ার 0 করে 1 পাওয়ার 0 হলে মান 1 হয়, তাকে 15 দিয়ে গুণ করলে 15। এবার 32 আর 15 যোগ করলে 47 হবে। 47 সংখ্যাটি তো এই দশমিক সংখ্যা, তাই ভিত্তি হিসেবে 10 লিখব। তো আমাদের বলেছিল যে এই দুটি সংখ্যাকে দশমিকে রূপান্তর করতে, দশমিকে রূপান্তর করেছি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের ঘ নঙে বলেছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে ব্যাখ্যা করো বা নির্ণয় করো। তো পি থেকে কিউ বিয়োগ করতে হবে, অর্থাৎ 36 থেকে 2f বিয়োগ করতে হবে। এখন দুইটা দুই রকমের সংখ্যা, একটা হচ্ছে অক্টাল আর একটা হচ্ছে হেক্সাডেসিমেল। আবার প্রক্রিয়াটি করতে বলেছে যোগের মাধ্যমে। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে, অর্থাৎ বিয়োগফল নির্ণয় করতে হবে। আমরা 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে বিয়োগফল নির্ণয় করতে পারি। তো যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম উত্তর ঘ। পি এর মান তো 36 অক্টাল, যার দশমিক মান কিন্তু 30, আমরা গ নাম্বারে পেয়েছি, তাই না? গ নাম্বারে নির্ণয় করেছি। আবার কিউ এর মান 2f হেক্সাডেসিমেল, যার দশমিক সমতুল্য মান হচ্ছে 47। এই দুটো আমরা গ নাম্বারে বের করেছি। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে কেন আমরা এবার দশমিকে রূপান্তর করলাম, তাই না? কারণ এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য নির্ণয় করতে হলে দুইটাকে দশমিকে রূপান্তর করলে আমাদের করা সহজ হবে। সেজন্য দুইটা দশমিক এখানে লিখলাম, গ থেকে নিয়ে এসেছি। গ নাম্বারে যদি না থাকতো তাহলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করতে পারতাম। এবার এই দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। যেমন এইখানে যদি আমরা এখন প্রশ্নে কি বলেছিল, পি মাইনাস কিউ বলেছিল না, সেজন্য লিখব 30 মাইনাস 47। এবং 30 মাইনাস 47 যদি লিখি, তো এই 47 সংখ্যাটির আগে কিন্তু মাইনাস হচ্ছে। তো যেহেতু মাইনাস হচ্ছে, তো 47 ঋণাত্মক হচ্ছে। সেজন্য আমরা এখানে একটা কথা লিখতে পারি, পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়ের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি 2 এর পরিপূরক করতে হবে। কারণটা কি? দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক, সেই জন্য। এখন এই দুটো সংখ্যার বাইনারি মান নির্ণয় করব। সেই বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে লিখব। যেমন 30-এর বাইনারি মান এই সংখ্যাটি 30-এর বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি। তো ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সমাধান করা যায়, এই চ্যানেলে আমার ক্যালকুলেটর এর মাধ্যমে অনেক ক্লাস আছে, সেগুলি তোমরা দেখে নিতে পারো ক্যালকুলেটর ব্যবহার নিয়ে। এখানে কিন্তু 5 বিট, তা বাম দিকে আরও 3টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। কারণ 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে হলে 8 বিটে সাজিয়ে লিখতে হয় বাইনারি সংখ্যাকে। 8 বিট 16 বিট, তো এখানে 8 বিটে ধারণ করে, তাই 8 বিটে লিখেছি। 47-এর বাইনারি মানও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিলাম। এই সংখ্যাটি, এখানে 6টা সংখ্যা, তাই বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার এর মধ্যে যেটা মাইনাস হবে, অর্থাৎ আমরা কি করেছিলাম 30 মাইনাস 47, তো 47 সংখ্যাটি তো মাইনাস 47-এর বাইনারি মান কিন্তু এটা না। তাহলে মাইনাস 47-এর বাইনারি মান কত হবে, সেটার জন্য আমাদের 2 এর পরিপূরক করে বের করব। এই যে দ্বিতীয় সংখ্যাটি 47কে 2 এর পরিপূরক করতে হবে, কারণ মাইনাস 47-এর মান বের করতে হবে আমাদের। এই যে বাইনারি মান পেয়েছি, এটা কিন্তু প্লাস 47-এর মান। তাহলে মাইনাস 47-এর মান বের করার জন্য এই নিচের সংখ্যাটি 47-এর এই 8 বিট বাইনারি মানকে 2 এর পরিপূরক নির্ণয় করব। তো যাই সমাধানের চেষ্টা করি পরের পেজে। এই যে 47-এর বাইনারি ওই 8 বিট সংখ্যাটি এখানে লিখে নিলাম, এই যে লক্ষ্য করি। এবং এইটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান বা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা। এখান থেকে 1 এর পরিপূরক করব, জাস্ট এটিকে উল্টিয়ে লিখব। উপরে 1 থাকলে নিচে সব শূন্য হবে, উপরে 1 থাকলে নিচে শূন্য হবে, শূন্য থাকলে 1 হবে, 1 থাকলে শূন্য হবে, শূন্য থাকলে 1 হবে। এটা হচ্ছে এই 1 এর পরিপূরক মান। এবার এই 1 এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। 1 প্লাস করে আমরা নিচে যেটি পাবো সেটাকে বলা হবে 2 এর পরিপূরক মান। তো যোগ করি, শূন্যর সাথে 1 যোগ করে 1, এই 1 শূন্য নামবে, শূন্য নামবে, শূন্য নামবে, 1 নেমে যাবে, শূন্য নামবে, 1 নামবে, 1 নামবে। অর্থাৎ এই লাইনের সাথে 1 যোগ করে যেটি পেলাম সেটি হচ্ছে এই নিচেরটা। এটি 2 এর পরিপূরক মান এবং মাইনাস 47-এর মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস হলো, কারণটি হচ্ছে এই যে উপরে 47 সংখ্যাটি এখানে সাইন বিট, কিন্তু এই প্রথম বিটকে 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি নেগেটিভ হয়েছে বা মাইনাস 47 হয়েছে।
এই হচ্ছে আমাদের এই 2-এর পরিপূরক মান। আমাদের অঙ্ক বাকি আছে, এখন একটু বাকি আছে, সেটুকু সমাধান করবে এবার। সেটি হচ্ছে এবার এই 47 যে বাইনারির মান -47, এই -47 বাইনারি মানের সাথে ওই যে আরেকটা আছে না 30 ছিল আরেকটা সংখ্যা, সেই 30-এর বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে যোগ করব। তাহলে যোগের মাধ্যমে দুটো বিয়োগফল হবে। এই যে লক্ষ্য করি 30-এর বাইনারি মান এই সংখ্যাটি ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম, ওইটাই এখানে নিয়ে আসলাম। 30-এর বাইনারি মান কিছুক্ষণ আগে যেটি লিখেছিলাম ওটাই এখানে নিয়ে আসলাম। এবার -47-এর মান কত হবে? -47-এর মান কিছুক্ষণ আগে 2-এর পরিপূরক করে বের করেছি, ওটাই এখানে নিয়ে আসব। এই যে নিয়ে আসলাম। এবার যোগ করব, এদিকে যোগ করব কিন্তু বাম দিকে পার্থক্য নির্ণয় করব, বিয়োগ করব। বিয়োগ করলে -17 হবে, তাই না? তো এবার আমরা এই বাইনারি সংখ্যাগুলি যোগ করব। বাইনারি যোগে আমরা জানি 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 10 বাইনারিতে, কারণ 1 আর 1 যোগ করে 2, 2-এর বাইনারি 10, তো সেজন্য 10 বলা সহজ, লেখাও সহজ, তাই আমরা 10 বলি। 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতে থাকে 1 আর 1 0 যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1। এবার উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব, কারণ এটি বাইনারি সংখ্যা। এবং এই যে মানটি পেলাম এটি কিন্তু -17-র মান হবে, মিলে যাবে কিন্তু -17-র মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে -17 কেন হলো, তাই না? কীভাবে বুঝবো যে এটি -17? এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে চিহ্ন বিট হলুদ কালার দিয়ে রেখেছি, এটা চিহ্ন বিট। চিহ্ন বিট যদি 1 হয় সংখ্যাটি ঋণাত্মক হয়, এখানে চিহ্ন বিট যেহেতু 1, তাই -17-র মান এটা হবে। এবং এই কথাটা আমরা আলো নিচে লিখে দিব কেন -17-র বাইনারি মান এই সংখ্যাটি হবে। এই যে সুতরাং পার্থক্য এইটা, যার দশমিক মান -17। কীভাবে -17 সে কথাটাও এই যে লাস্টে লিখে দিচ্ছি। এক্ষেত্রে সংখ্যাটি চিহ্ন বিট 1, মানে কি এই চিহ্ন বিট 1, এই যে, তাই সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হয়েছে। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য বা বিয়োগফল নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি একটা একটা করে অঙ্ক শিক্ষার্থীদের অনুরোধে আলোচনা করার চেষ্টা করি। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই, পরের ক্লাসে কি আলোচনা করব। পরের ক্লাসে যশোর বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।